ভরা বর্ষায় সিলেট অঞ্চলের হাওর বিলে নেই পর্যাপ্ত পানি। মৎস্য আহরণ নেমে এসেছে অর্ধেকে। আড়তগুলোতে বন্ধের পথে বাণিজ্য। বিলুপ্ত প্রায় ৬৪ প্রজাতির মাছ। টানা বর্ষণে হবিগঞ্জের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, চলাচলে শহরবাসীর ভোগান্তি। নাজুক ড্রেনেজ ব্যবস্থা, সমস্যা সমাধানের দাবি। হবিগঞ্জের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোয় আগুন আতঙ্ক, হচ্ছে ভয়াবহ অগ্নিকাণ্ড। নেই প্রশিক্ষিত জনবল ও অগ্নি নির্বাপক ব্যবস্থা। বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহকের ভোগান্তি। জামালপুরে ভোগান্তির অপর নাম সাব রেজিস্ট্রার অফিস। ৩ উপজেলায় নেই কর্মকর্তা। দলিল করতে এসে বিপাকে সেবা প্রত্যাশীরা। মন্ত্রণালয়ে জানিয়েও মিলছে না সমাধান। এবং জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ময়মনসিংহে ব্যতিক্রমে মৌন রিকশা মিছিল। চালকদের সঙ্গে অংশ নিলেন শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা। হবিগঞ্জে শেষ হলো গ্রাফিতি আঁকা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ দিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনান। শুরুতে জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তির কর্মসূচির খবর। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং মনির হোসাইন। সরাসরি প্রথমে যাচ্ছে মনিরের কাছে। ছাত্রদলের যে ছাত্র সমাবেশ, সেই সমাবেশ ইতিমধ্যেই জনস্রোতে পরিণত হয়েছে। শাহবাগে তিল ধারণের ঠাঁই নেই। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে যে ছাত্র সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল, সেই ছাত্রদলের ছাত্র সমাবেশে দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের যেই নেতাকর্মীরা এসেছেন, সেই নেতাকর্মীদের ঢল কিন্তু ইতিমধ্যে শাহবাগের যেই চত্বর, সেই চত্বর ছাড়িয়ে মৎস্য ভবন পর্যন্ত পৌঁছে গেছে এবং অপরদিকে যে কাঁটাবন, সেই কাঁটাবন পর্যন্ত, এবং যেই মঞ্চ করা হয়েছে সেই মঞ্চ থেকে সামনের দিকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা আছে সেই পর্যন্ত আসলে পৌঁছে গেছে যে জনস্রোত, সেই জনস্রোত। এবং নেতাকর্মীরা আসলে যেটি বলছেন, তারা বিগত 15 থেকে 16 বছর বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন। এরকম করে প্রকাশ্যে কোনো রাজনৈতিক সমাবেশ কিংবা রাজনৈতিক কর্মসূচি তারা করতে পারেনি। সেই 17 বছর পার করে গত বছরের 5 আগস্ট যে শেখ হাসিনা সরকারের পলায়নের পর যে বাংলাদেশ নতুন করে বিনির্মাণ হয়েছে, সেই বাংলাদেশে এই রকম রাজনৈতিক সমাবেশ করার যে সুযোগ তারা পেয়েছে, সেটি আসলে তারা আজকে উদযাপন করছে। এবং আমরা একটু আগেই আসলে দেখেছি, অল্প কিছুক্ষণ আগেই মূল সমাবেশের যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং মঞ্চে আমরা দেখেছি রাজনৈতিক দল অর্থাৎ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং ছাত্র দলের যেসব কেন্দ্রীয় নেতারা আছেন তারা উপস্থিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলের হাজারো নেতাকর্মী ঢল নেমেছে এই শাহবাগে। তারা আসলে যেটি বলছেন, তারা এই শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে জানান দিতে চাচ্ছেন যে বাংলাদেশের রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিপূর্ণ যেই অবস্থান, সেটি আসলে তারা তুলে ধরতে চাচ্ছেন। সেক্ষেত্রে আসলে ছাত্রদলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তাদের এই সমাবেশ কিন্তু শুরুতে করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেখানকার তারা বলছেন যে যত ধরনের অনুমতি সেটিও কিন্তু তাদের ছিল, কিন্তু পরবর্তীতে এসে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের জন্য অনুরোধ করা হলে তারা কিন্তু সেই প্রোগ্রাম শহীদ মিনার থেকে এই শাহবাগে নেওয়ার অনুমতি নেয় এবং অনুমতি করে। তো এই ছিল সমাবেশের এই আমার কাছে সবশেষ, এবং আমাদের মূল মঞ্চের সামনে আছেন আমাদের আরেক সহকর্মী শাকির আহমেদ। আমরা চলে যাব তার কাছে। রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে আজকের যে ছাত্র সমাবেশ, সেটি কিন্তু অনানুষ্ঠানিকভাবে অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আমি যদি বলতে যাই, ঠিক 2:30টায় শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সারা দেশের যে নেতাকর্মীরা, তারা কিন্তু এই শাহবাগকে কেন্দ্র করে আসতে শুরু করেন এবং দুপুরের পর থেকেই কিন্তু সেই মৎস্য ভবন থেকে শুরু করে কাঁটাবন পর্যন্ত
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসি থেকে শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত পুরো জায়গাটি কিন্তু ছাত্রদল নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়। বৃষ্টি রোদ সবকিছু উপেক্ষা করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু তাদের আজকের যে ছাত্র সমাবেশ সেটি সফল করার জন্য সেই সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু বসে আছেন এবং ছাত্রদলের যে সভাপতি তার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে কিন্তু আজকের যে সমাবেশ সেটি কিন্তু ইতোমধ্যেই শুরু হয়েছে এবং এখন উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পাশাপাশি ছাত্রদলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দও কিন্তু ইতোমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন। তারা হয়তো ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে আজকের এই ছাত্র সমাবেশে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বিশেষত ছাত্রদলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি নির্দেশনা দিবেন সেটির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা এই সমাবেশ শুরু হওয়ার আগে থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা যারা এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এটি একটি ছাত্র সমাবেশ হলেও এই সমাবেশকে কেন্দ্র করে তাদের উচ্ছ্বাস আগ্রহের কিন্তু কোনো ধরনের কমতি নেই, কারণ গত 16 বছরে ফেসিবাদী শাসনামলে ছাত্রদলের যে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার অর্থাৎ সেই মিছিল সমাবেশের অধিকারটুকু কিন্তু হরণ করেছিল ফেসিবাদী সরকার। সেজন্য তারা আজকের এই সমাবেশকে ঘিরে অনেকটা উচ্ছ্বসিত। পাশাপাশি তারা বলছেন যে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে নানা ধরনের নির্দেশনা দেওয়া হবে ছাত্রদল নেতাকর্মীদের। তারা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সেই নির্দেশনাগুলো যথাযথ বাস্তবায়নের চেষ্টা করবেন। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের বা রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা সেই 31 দফার বাস্তবায়নের লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সামনের দিনগুলোতেও কাজ করবেন বলে কিন্তু এই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন। পাশাপাশি তারা বলেছেন গত 3টি নির্বাচনে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে ভোটাধিকার হরণ করেছিল সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তরুণ প্রজন্মকে তাদের যে অধিকার ন্যায্য অধিকার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম সহ যত ধরনের কর্মসূচি সব ধরনের কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন এমনটি কিন্তু তারা আজকের এই সমাবেশ থেকে বলছেন। পাশাপাশি তারা বলছেন দল এবং দেশ জাতির ক্রান্তিকালে বা জাতির যে কোনো প্রয়োজনে তারা কিন্তু অন্যান্য সময়ের মতো অর্থাৎ তাদের সেই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের মতো ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু সক্রিয় ভূমিকা পালন করবেন এমনটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি আজকের এই সমাবেশে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ছাত্রদলের 142 জন নেতাকর্মীর পরিবারের সদস্যরাও কিন্তু উপস্থিত আছেন। তারাও কিন্তু তাদের অনুভূতি ব্যক্ত করবেন এবং তাদের পরিবারের সদস্যদের দেশের তরে আত্মদানের যে বিষয় সেই বিষয়টি কিন্তু তারা আজকের যে সমাবেশ সেই সমাবেশ থেকে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটি জানাবেন। তো এই ছিল আমার কাছে রাজধানী শাহবাগ থেকে ছাত্রদলের যে সমাবেশ সেই ছাত্র সমাবেশের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে। সরকার পতনে এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাবলিন, সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে অবস্থান করছি শহীদ মিনার প্রাঙ্গণে এবং এখানে আপনারা জানেন যে আসলে এনসিপির যে সমাবেশ সেটি কিন্তু 4টা থেকে শুরু হওয়ার কথা এবং ইতোমধ্যে আর 1 ঘন্টারও কম সময় বাকি আছে। আমরা দেখছি এখানে কিন্তু তাদের যে নেতাকর্মীরা ধীরে ধীরে তারা আসতে শুরু করেছেন। সারা দেশ থেকে আসবার কথা এবং আমরা দেখছি আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এনসিপির যেই সংগঠক সহ তাদের যেই নেতাকর্মীরা তারা আসতে শুরু করেছেন। আমরা খাগড়াছড়ি জেলা থেকে আসতে দেখেছি নীলফামারী থেকে তাদের নেতাকর্মীরা এসেছেন, রাঙামাটি থেকে এসেছেন, ময়মনসিংহ থেকে এসেছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা মূলত যেই প্রত্যাশা তারা করছেন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নতুন একটি দল যার বয়স এখনো 1 বছরও হয়নি, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পরে যেই দলের গঠন যেই দলটি গঠিত হয়েছে এবং তাদের সঙ্গে এই যে তাদের বিভিন্ন
জেলা পর্যায়ে যেই নেতাকর্মীরা তারা আসছেন তারা কিন্তু একটি কথাই বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন এনসিপির চোখে তারা দেখেছেন, সেই স্বপ্নের সারথি হতেই তারা আজকে আবারও এই শহীদ মিনারের তাদের যে সমাবেশ আজকে সেখানে এসেছেন। এবং তারা যেটি বলছেন যে এই সমাবেশের মধ্য দিয়ে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু সেই ইশতেহারটি দেবে বা যেই 24টি দফা তারা আজকে ঘোষণা করবে, সেটি তারা বলছেন যে আগামীতে দেশ গড়তে তাদের যেই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন সেটি প্রত্যাশা পূরণ করবে এই ইশতেহার। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে এনসিপির সমাবেশের শহীদ মিনার থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। দেশের উত্তর পূর্বাঞ্চলে হাওর অঞ্চল একসময় ছিল মাছের প্রাচুর্যের জন্য বিখ্যাত। প্রতি বছর বর্ষাকালে পানিতে ভরে ওঠা এসব হাওর এলাকার প্রধান জীবিকা ও পুষ্টির উৎস ছিল দেশীয় প্রজাতির মাছ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ভরা বর্ষায়ও পানি স্বল্পতায় মৎস্য সংকটে পড়েছেন হাওরবাসী। হুমকিতে পড়েছে হাওর পাড়ের জীবন জীবিকা। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। গেল বছর এই সময় সুনামগঞ্জের হাওরগুলো ছিল পানিতে টইটুম্বর, আর এখন সেই হাওরগুলোতে পানি নেই বললেই চলে। ভরা বর্ষায় উজানে কিংবা সিলেট অঞ্চলে দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির ফলে হাওরে চলছে মাছের আকাল। সুনামগঞ্জের প্রত্যেকটি হাওরেরই একই পরিস্থিতি, ফলে মিঠা পানির মাছের সংকট দেখা দিয়েছে। এখন বর্তমান অবস্থায় জাল ধরি বায়না মানছে, সব ফুকায় গেল, বৃষ্টি নাই, পানি নাই, মাছটা চাউলও নাই। মিঠা পানির মাছের বড় আড়ত লামাকাজির মাহতাবপুর মৎস্য আড়ত খাঁ খাঁ করছে। সরবরাহ নেই মাছের, যা আছে তাও অল্প পরিমাণে ছোট মাছ ও চাষের মাছ। আর পানিতে হইতো মাছটা বড় হইতো, মাছ তো বড় হয় নাই। আগে তো যাই হোক কাউরে গেলে মনে করেন যে 1000, 1200, 1500 টাকা এরকমভাবে মাছ মারলে একজন ফ্যামিলি চালাইতে পারতো। এখন এরকম অবস্থাও নেই, পানি নাই দেশে, এরপরে মাছের ফসলও নাই, বিভিন্ন ক্ষয়ক্ষতি ব্যবসায়ীদের হচ্ছে। বর্ষায় সারাদিন হাওরে কর্মব্যস্ত থাকার কথা থাকলেও জেলেরা ঘাটে নৌকা বেঁধে বাড়িতে অলস দিন কাটাচ্ছেন। আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী জুন জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা 1638 মিলিমিটার, তার বিপরীতে হয়েছে অর্ধেকেরও কম। জলবায়ু সহনশীল যে মাছের প্রজাতি রয়েছে, দ্রুত বর্ধনশীল মাছ রয়েছে, এই মাছগুলা বড় আকৃতির পোনা ছেড়ে আমরা যাতে এই পরবর্তী বন্যার আগেই যাতে এটা হারভেস্ট করতে পারি সেই নির্দেশনা আমরা চাষিদিকে দিয়েছি। ভরাট হওয়া খালগুলো খননের পরিকল্পনার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা। এই বছর আমরা বাজেট থেকে বেশ কিছু খাল সারা সিলেট জেলায় খননের জন্য আমরা চাহিদা পাঠিয়েছি। তো আমরা যদি এখান থেকে বরাদ্দ পাই তাহলে খালগুলো খনন করলে আশা করি এটার প্রভাব কিছুটা হলেও হ্রাস পাবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সিলেট বিভাগে ছোট বড় হাওরের সংখ্যা 423টি আর বিলের সংখ্যা 3167। এসব হাওর ও বিল থেকে প্রায় 1,10,072 মেট্রিক টন মাছ আহরণ হওয়ার কথা, তা নেমে এসেছে অর্ধেকে। আর 64 প্রজাতির মিঠা পানির মাছ এখন বিলুপ্তির পথে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। জি জি, দেখার হাওর এলাকায় এই দেখার হাওরের কথাটা যদি বলি আপনাকে, 18,000 হেক্টর আয়তনের এই বিশাল দেখার হাওর কিন্তু এখনও পানিতে পরিপূর্ণ হয়ে ওঠেনি এবং সেই গেল 2 থেকে 3 মাস যাবত এই অবস্থা চলতেছে। কারণ সুনামগঞ্জে যে পাহাড়ি ঢল বা বৃষ্টি নামে সেই বৃষ্টিও কিন্তু এখন হচ্ছে না। অর্থাৎ এই গত কয়েক মাসের মধ্যে সুনামগঞ্জে যে মুষলধারে বৃষ্টি সেটা হয়নি। আজকে সকালে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এই এলাকায় কিন্তু এই যে মাছের উৎপাদনের জন্য যে পরিমাণ পানির দরকার ছিল হাওরে, সেই পরিমাণ
পরিমাণ পানি নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুবিশাল দেখার হাওরের একটি অংশ মাত্র পানিতে প্লাবিত হয়ে আছে এবং এখন এই হাওরটি পানিতে পরিপূর্ণ থাকার কথা ছিল, কিন্তু এই বৃষ্টিপাত না হওয়ার কারণে উজানের ঢলও আসেনি এবং পাহাড়ের পানিও আসেনি। সেজন্য হাওরগুলিতে অনেকটা পানির জন্য হাহাকার শুরু হয়েছে, কারণ এখানে পানির সাথে পানি থাকলে মাছের উৎপাদন হয় এবং নৌযান চলাচল সহজ হয় এবং স্বাভাবিক হয়। কিন্তু এবছর প্রত্যেকটি হাওরে এরকম পানি শূন্যতা দেখা দিয়েছে, অর্থাৎ বর্ষাকালে যে পরিমাণ পানি থাকার দরকার ছিল হাওরে সেই পরিমাণ পানি না থাকায় এখন মিঠা পানির মাছ থেকে শুরু করে অনত জলজ যে সমস্ত প্রাণী আছে সেগুলিও অনেকটা উৎপাদন কমে যাচ্ছে। আপনি জানেন যে এই মুহূর্তে মাছের একটি প্রজনন সময়কাল চলতেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হলে মাছের প্রজনন অনেকটা ব্যাঘাত সৃষ্টি হয় এবং সাথে উৎপাদনে অনেকটা প্রভাব পড়ে। আমরা যদি সুনামগঞ্জের মাছ বাজারগুলির কথা বলি তাহলে সুনামগঞ্জের মাছ বাজারগুলিতে এখন শুধু চাষের মাছেই পরিপূর্ণ থাকে, কারণ দেশীয় মাছের উৎপাদন বা সরবরাহ অনেকটা কমে গেছে। এই যে সুবিশাল দেখার হাওরের বর্ষাকালের চিত্রটা এরকম হওয়ার কথা ছিল না, কারণ এখন বর্ষাকালে মাছ ধরার মৌসুম এবং হাওরে প্রচুর পরিমাণ জেলেরা হাওরে মাছ ধরার কথা ছিল। সারাদিন যে কষ্ট করেন তারা, সেই কষ্টের ফলটুকু তারা পান না। আমরা কথা বলেছিলাম এখানকার যে কৃষি অফিসারের সাথে এবং মৎস্য অফিসারের সাথে, তারা জানিয়েছেন যে হাওরে এবছর প্রচুর পরিমাণ বৃষ্টিপাত কম হওয়ার কারণে মাছের দেশীয় মাছের যে উৎপাদন সেটা অনেকটাই ব্যাহত হচ্ছে এবং পাহাড়ি ঢল না আসার কারণে সেই জলের যে সংকট সেটা অনেকটা তীব্র হয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে। হবিগঞ্জের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বেড়েছে আগুন আতঙ্ক। নেই প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা ও পর্যাপ্ত প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী। প্রায়ই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটে পড়তে হচ্ছে গ্রাহকদের। দুর্ঘটনা এড়াতে প্রশিক্ষিত জনবল ও অগ্নি নির্বাপক ব্যবস্থা সম্প্রসারণ করার পরামর্শ ফায়ার সার্ভিসের। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 31 জুলাই সন্ধ্যা 7টা হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের গ্রিড উপকেন্দ্রে হঠাৎ বিকট শব্দ হয়ে ধোঁয়া উঠতে দেখা যায়। স্টেশনের সুইচিং ব্রেকারে লাগা আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে চারদিকে। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনলেও 15 ঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পুরো জেলা হয়ে পড়ে অন্ধকার। স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যবসা বাণিজ্যে নেমে আসে স্থবিরতা। জেলার বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অগ্নি নির্বাপক যন্ত্রই অনেক পুরনো, যার অধিকাংশ অকেজো। নিয়মিত মেইনটেনেন্স বা ফায়ার ড্রিলের ব্যবস্থা নেই বললেই চলে। এতে প্রায়শই ঘটছে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকছে ঘন্টার পর ঘন্টা। এর আগেও 2022 সালে এ কেন্দ্রে আগুনে পড়ে যায় বেশ কয়েকটি টারবাইন। বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ, কিন্তু তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি। বিদ্যুতের মধ্যে কোনো দুর্ঘটনা হলে কিন্তু আগুন নির্বাপনের কোনো ব্যবস্থা নেই। যখন আগুন লাগে তখন কিন্তু আগুন নিবানোর জন্য দূর থেকে ফায়ার সার্ভিস খবর দিয়ে নিতে হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকতো তাহলে হয়তো জনগণের দুর্ভোগ হতো না। একটু সচেষ্ট থাকেন যে পাওয়ার স্টেশনগুলোতে যেন আগুন না লাগে, কী কারণে আগুন লাগে সেটা ওনারা বের করবেন এবং এটা যাতে না হয় এই ব্যাপারটা নিয়ে ওনারা সচেষ্ট থাকবেন। দুর্ঘটনা এড়াতেই প্রশিক্ষিত জনবল ও অগ্নি নির্বাপক ব্যবস্থা বাড়ানোর পরামর্শ ফায়ার সার্ভিসের। ফায়ার ব্রিগেড সেখানে পৌঁছতে 15 মিনিট 20 মিনিটের মতো সময় লাগে, যার জন্য যদি ওইখানে ব্যবস্থাটা আরও বা এখানে কর্মীগুলো আরও তৎপর থাকে তাহলে হয়তো আগুনটা খুব তাড়াতাড়ি নির্বাপন করা সম্ভব। জেলায় সরকারি ও বেসরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে 10টি। সময় সংবাদ, হবিগঞ্জ। বিভাগীয় সময় আরও থাকছে। খানাখন্দে ভরা সড়কে হেলে দুলে চলছে যানবাহন। বেহাল দশা শেরপুর পৌরসভার প্রায় সব রাস্তার। ভোগান্তি হলেও ব্যবস্থা নাই কর্তৃপক্ষের, অভিযোগ পৌরবাসী। 5 মাস ধরে জামালপুর সদরে সাব রেজিস্ট্রার না থাকায় দলিল করতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। একই অবস্থা ইসলামপুর ও মেলান্দহ উপজেলায়। তবে জেলা রেজিস্ট্রার জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর সদরে গত 5 মাস ধরে নেই সাব রেজিস্ট্রার। অন্য উপজেলা থেকে সাব রেজিস্ট্রার এসে সপ্তাহে 2 থেকে 3 দিন করে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একই অবস্থা ইসলামপুর ও মেলান্দহ উপজেলায়। এতে চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা।
সদর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে মাসে 2 থেকে 2,500 দলিল রেজিস্ট্রি করা হয়। এতে 4 থেকে 5 কোটি টাকার রাজস্ব আদায় হয়। ভুক্তভোগীরা বলছেন এক এক অফিস থেকে সাব রেজিস্ট্রার এসে এক এক নিয়মে দলিল রেজিস্ট্রি করছেন। এতে পড়তে হচ্ছে নানা সমস্যায়। 3 দিন ধরে ঘুরতেছি, সে বসে সন্ধ্যা পরে এইভাবেই সে চলে যায়, কিন্তু আমার কাজটা হইতেছে না। আমার পিছের গুলো হয়ে যায়, আমারটা হয় না। সকাল থেকে আইসা বসে রয়েছি, অসুস্থ বাবা নিয়ে আসছি, কোন সময় হবে তার তো কোনো ঠিক ঠিকানা পাইতাছি না। 4-5 জন আসি, অনেক 2-3 হাজার টাকা খরচ হয়। 2-3 দিন সময়ের পরে আমরা দলিল সই করে যাইতে পারি। প্রতিদিন 150 করে দলিল জমা হয়, 70-80টা বা 100 দলিল হয়, বাকিগুলা ওই জাম থাইকে যাইতেছে। আজকে একটা আইন, কালকে একটা আইন, এই আইনের মুখাপেক্ষি হয়ে আমরা নানা রকমের সমস্যার মধ্যে আমরা আছি। জেলা রেজিস্ট্রার বলছেন 3টি অফিসে স্থায়ী সাব রেজিস্ট্রার না থাকায় কিছুটা বিড়ম্বনা হচ্ছে, তবে বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আশা করি আগামী বদলি আদেশে আমরা এখানে স্থায়ী সাব রেজিস্ট্রার পাবো। এতে করে জনগণের ভোগান্তি অনেকটা লাঘব হবে এবং রাজস্ব আদায়ও ত্বরান্বিত হবে। 2024-25 অর্থ বছরে জেলার 7 উপজেলার সাব রেজিস্ট্রি অফিস থেকে রাজস্ব আদায় হয়েছে 119 কোটি 15 লাখ টাকা। সময় সংবাদ, জামালপুর। আবারও সিলেট অঞ্চলে হাওর বিলে পানি সংকটের খবর। সিলেট অঞ্চলের হাওর বিলে নেই পর্যাপ্ত পানি, মৎস্য আহরণ নেমে এসেছে অর্ধেকে। আড়তগুলোতে বন্ধের পথে বাণিজ্য, বিলুপ্ত প্রায় 64 প্রজাতির মাছ। কিছুক্ষণ আগে এ নিয়ে প্রতিবেদন দেখেছি। এবার বিস্তারিত আলোচনার জন্য সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে আছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস। সরাসরি যাচ্ছে সেখানে। আমি এই মুহূর্তে আছি সিলেটের পানি উন্নয়ন বোর্ডের অফিসে। এই বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস। আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন হাওরগুলো পানি শূন্য হয়ে গিয়েছে, বৃষ্টি তেমন পর্যাপ্ত হয় নাই। এই পরিস্থিতিতে যারা মৎস্যজীবী আছে তাদের কল্যাণে কি করা উচিত বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে সিলেটে অসংখ্য নদী, খাল এবং হাওর রয়েছে। তো আমি মনে করি যে আমাদের যখন ফ্লাশ ফ্লাড হয় তখন যে খালগুলো একটা নদীর সাথে আরেকটা নদী কানেক্টেড, বা এক হাওরের সাথে আরেকটা হাওর খালের মধ্যে কানেক্টেড, তো প্রতি বছর যদি এই খালগুলো পুনঃখনন করা হয়, যেহেতু প্রচুর ফ্লাশ ফ্লাড হয়, এগুলো সিল্টেড আপ হয়, তো আমাদের এই খালগুলো প্রতি বছর পুনঃখনন করতে পারলে আমার মনে হয় যে মাছের যে প্রজনন বাড়বে, মাছের বিচরণ বাড়বে এবং একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে। তাই আমি মনে করি মৎস্যের যে পাওয়ার এটা আমাদের বেড়ে যাবে আর কি সিলেট অঞ্চলে। সেক্ষেত্রে যে নদীগুলো খননের প্রতি সবাই গুরুত্ব দিচ্ছে, সেই নদীগুলো পর্যাপ্ত পরিমাণে খনন হচ্ছে না, এইটা খননের কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে আমরা এই বছর একটা প্রকল্প সাবমিট করেছি। প্রকল্পটি 1300 কোটি টাকার, বর্তমানে প্ল্যানিং কমিশনে আছে। এখানে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন্ড, তারপর আরও 2-3টা নদী খননের একটা প্রকল্প রয়েছে এবং এই প্রকল্পের আন্ডারে আরও দ্বিতীয়, তৃতীয় ফেজে সিলেট অঞ্চলে প্রচুর পরিমাণে খাল, প্রায় শতাধিক খাল খননের কর্মসূচিও রয়েছে। তো আমাদের এই প্রকল্পটি যদি বাস্তবায়ন হয়, আমি মনে করি যে ফসল বৃদ্ধির হার প্লাস হচ্ছে মৎস্য উৎপাদন এবং এই এলাকার যে বন্যা পরিস্থিতিটা অনেকটাই উন্নতির দিকে যাবে। সেক্ষেত্রে এখনই এই যে হাওরগুলো এই অবস্থা, পৌষ মাস আস্তে আস্তে হাওরগুলো একেবারে খরায় পড়ছে যাবে, তখন তো বোরো ধান লাগানোর মৌসুম, তখন কি করা মানে এই যে পৌষ মাসে যে হাওরগুলো খরা হয়ে যাবে, ধান লাগানো যাবে না, বোরো ধান, তখন কি করবেন? আসলে আরেকটি প্রবলেম যেটা মানে আমি না বললেই নয়, যে সিলেট অঞ্চলে যেহেতু স্বাদু পানি প্রচুর মাছ আহরণ করা যায়, তো এখানে কিছু কিছু জায়গায় দেখা যায় যে একেবারে হাওরের তলদেশে যে পানি শুকিয়ে মাছ আহরণ করা হয়, এই প্র্যাকটিসটা বাদ দিতে হবে। অর্থাৎ হাওরের একেবারে নিচে না যেয়ে কিছুটা পানি সংরক্ষণ করতে হবে। এতে কিন্তু হাওরের ফসল উৎপাদনের ইয়েটাও বৃদ্ধি পাবে, প্লাস হচ্ছে মাছের যে প্রজনন বা মাছের বিস্তার সেটিও বৃদ্ধি পাবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে মিঠা পানির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে পানি না থাকার কারণে। সব কিছু মিলে কথা বললেন আমাদের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস। আমি এই মুহূর্তে সিলেট থেকে শেষ করছি এবং হবিগঞ্জে পরবর্তীতে আজ আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী, তিনি জানাচ্ছেন সেই হবিগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। বিভাগীয় সময় আরও থাকছে। 3 বছরেও চালু হয়নি ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ। নিয়োগ হয়নি জনবল, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, মিলছে না কাঙ্ক্ষিত সেবা। জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী মৌন রিক্সা মিছিল। মিছিলটি নগরের টাউন হল মোড়ে জুলাই চত্বর প্রদক্ষিণ শেষে সার্কিট হাউস মাঠের পাশে সড়ক হয়ে
আবার জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। এতে নগরের অর্ধশত রিকশা চালক, জুলাই যোদ্ধা, জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। টানা বর্ষণে হবিগঞ্জের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী, পেশাজীবী ও ব্যবসায়ীরা। এই মুহূর্তে শহরের শায়েস্তানগর এলাকায় আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে জলাবদ্ধতার শহর হিসাবে পরিণত হয়েছে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে। আমরা দেখেছি যে দুপুর 1টা থেকে হবিগঞ্জ শহরে মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং এই কয়েক ঘন্টার বৃষ্টিতে হবিগঞ্জের যে প্রধান সড়কগুলো আছে এই সড়কগুলো পানিতে ডুবে যায়। বিশেষ করে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি হবিগঞ্জের শায়েস্তানগর এলাকা এবং এখানে একটি জনবহুল সড়ক, এই সড়কে দুপুর থেকে এখানে যে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল কলেজের যে শিক্ষার্থী আছেন তারাও বিভিন্নভাবে স্কুল থেকে বাসায় যাওয়ার পথে বড় ধরনের বিপাকে পড়েছেন। এছাড়া যে কর্মজীবী মানুষ আছেন হবিগঞ্জের কর্মজীবী মানুষজনও এখানে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন। আমরা দেখেছি যে হবিগঞ্জের যে পানি উন্নয়নের বোর্ড, আমার সামনেই পানি উন্নয়ন বোর্ড পানিতে তলিয়ে গেছে। এছাড়া হবিগঞ্জের যে জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস সহ যে প্রধান সড়কগুলো আছে প্রত্যেক সড়কে পানিতে তলিয়ে গিয়েছিল। আমরা দেখছি যে পানিতে তলিয়ে যাওয়ার কারণে বিশেষ করে আরও যানজটের সৃষ্টি হয়েছে, যে কারণে দুর্ভোগ আরও চরম আকারে ধারণ করেছে। হবিগঞ্জবাসীর একটি দীর্ঘদিনের দাবি ছিল যে হবিগঞ্জ পৌরসভা একটা স্থায়ী একটা ড্রেনেজ ব্যবস্থা করা, কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থা বিভিন্ন সরকার আসছে কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থা স্থায়ী কোনো ড্রেনেজ ব্যবস্থা তারা করছে না, শুধু আশার মধ্যেই হবিগঞ্জবাসী সীমাবদ্ধ রয়েছে। তো হবিগঞ্জবাসীর যে এই দুর্ভোগটা দীর্ঘদিনের এবং হবিগঞ্জ পৌরসভা একটি প্রথম সারির পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার নাগরিকদের একটাই দাবি যে এখানে স্থায়ী একটি ড্রেনেজ ব্যবস্থা চালু করে হবিগঞ্জবাসীকে যাতে জলাবদ্ধতা থেকে নিরসন হয়। এই ছিল আজকের জলাবদ্ধতার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে। 3 বছরেও চালু হয়নি ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ। বর্তমানে ধুলোর আস্তর পড়েছে ওয়ার্ড, কেবিন ও শয্যায়। নষ্ট হচ্ছে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতিও। জরুরি ও বহির্বিভাগ চালু থাকলেও সেখানেও সেবা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। চালক সংকটে বন্ধ অ্যাম্বুলেন্স সেবাও। সিভিল সার্জন বলছেন, পদ সৃষ্টি না করেই আওয়ামী সরকার প্রতিষ্ঠান চালু করে দেয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পদ সৃষ্টির জন্য কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 2021 সালে সিলেটের বিশ্বনাথ উপজেলার চৈতনগর গ্রামে ইব্রাহিম আলী সিজেলের মালিকানাধীন জমিতে এক্সকেভেটর দিয়ে মাটি কাটতে যায় সাইফুল ও তার বাহিনী। এ সময় বাধা দিলে সশস্ত্র হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় 10ম শ্রেণীর ছাত্র সুমেল আহমেদ শকুর। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত 30 জুলাই 8 আসামিকে ফাঁসি ও 7 জনকে যাবজ্জীবন এবং 17 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন আদালত। 31 জুলাই ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে অভিযান চালায় জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চুক্তির শর্ত ভঙ্গ ও অর্থ পরিশোধ না করায় সেখানকার মিনি চিড়িয়াখানা ভেঙে ফেলা হয়। সেখানে থাকা প্রাণীগুলোকে নিজেদের হেফাজতে নেয় বন বিভাগ। পাশাপাশি শিশু পার্কের ভ্রাম্যমাণ দোকানপাটও উচ্ছেদ করা হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভরা বর্ষায় সিলেট অঞ্চলের হাওর বিলে নেই পর্যাপ্ত পানি। মৎস্য আহরণ নেমে এসেছে অর্ধেকে। আড়তগুলোতে বন্ধের পথে বাণিজ্য। বিলুপ্ত প্রায় 64 প্রজাতির মাছ। টানা বর্ষণে হবিগঞ্জের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, চলাচলে শহরবাসীর ভোগান্তি। নাজুক ড্রেনেজ ব্যবস্থা, সমস্যা সমাধানের দাবি। এবং হবিগঞ্জের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোয় আগুন আতঙ্ক, হচ্ছে ভয়াবহ অগ্নিকাণ্ড। নেই প্রশিক্ষিত জনবল ও অগ্নি নির্বাপক ব্যবস্থা। বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহকের ভোগান্তি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।